1 লিটার দ্রবণে 1 × 10⁻² মোল ক্লোরাইড আয়ন আছে। আমাকে বলছে ক্লোরাইড আয়নের আমার ঘনমাত্রা বের করতে হবে, বাট যে ঘনমাত্রাটা বের করব সবগুলো আমার হইতে হবে ppm এককে। সো আমাদের যে কনসেন্ট্রেশনটা এখানে দেওয়া আছে 1 × 10⁻² মোল পার লিটার, কারণ 1 লিটার দ্রবণে যত মোল দ্রবণ দ্রবীভূত থাকে বা যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাকে আমরা ওই দ্রবণের ঘনমাত্রা আমরা বলে থাকি। তাহলে এখানে ক্লোরাইড আয়ন ঘনমাত্রা হচ্ছে 1 × 10⁻² মোল পার লিটার। তাহলে আমরা এটা বুঝলাম 1 লিটারে 10⁻² মোল ক্লোরিন মাইনাস আয়ন উপস্থিত আছে। এখন এত মোল ক্লোরিন আয়নে আমাদের কত গ্রাম ক্লোরিন আয়ন হয়? আমরা জানি 1 মোল যদি 35.5 গ্রাম হয় তাহলে আমাদের 10⁻² মোলে কত গ্রাম হবে? 10⁻² × 35.5 গ্রাম ক্লোরিন মাইনাস। তাহলে এটা যদি ক্যালকুলেট করো এটা দেখবে তোমার 0.355 গ্রাম ক্লোরিন মাইনাস আয়ন এখানে উপস্থিত থাকবে। তো এখান থেকে আমরা যদি মিলিগ্রামে নিয়ে যাই, আমরা জানি গ্রামকে যদি আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা তোমার মিলিগ্রাম হয়ে যাবে। তাহলে আমার মোট 355 মিলিগ্রাম ক্লোরিন মাইনাস আয়ন পাইতেছি আমরা আমার ওই 1 লিটার দ্রবণে। তাহলে আমার 1 লিটার দ্রবণে 355 মিলিগ্রাম পার ক্লোরিন আছে। তাহলে আমি চাইলে ঘনমাত্রার ইউনিটটাকে এরকমভাবে লিখতে পারি 355 মিলিগ্রাম পার লিটার। এবং আমরা এটা জানি 1 ppm হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। তাহলে 355 মিলিগ্রাম পার লিটার মানে 355 ppm। ঠিক আছে, পার্টস পার মিলিয়ন বা 1 মিলিগ্রাম পার লিটার দুইটার অ্যামাউন্ট সেম হয়। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে? 355 ppm। ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, এখানে একটা লবণ সেতু দেওয়া আছে, তারপর জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে। সো এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট তড়িৎ কোষ, যেই তড়িৎ কোষের আমাদের জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা কোনটা হবে সেগুলো এখানে তোমার কোষ সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এবং আমাকে বলা হয়েছে এই যে কোষটা, এই কোষের যে ইএমএফ বা ইনট সেল সেটা আমার +1.61 ভোল্ট, এবং ইএমএফ এর চিহ্নের প্লাস মানে হচ্ছে এই ইএমএফটা হচ্ছে একটা সক্রিয় ইএমএফ, মানে তুমি যেই রিঅ্যাকশন থেকে এই ব্যাটারির যে ইনট সেলটা যে বের করছো সেই ব্যাটারিটা একটা সক্রিয় সেল, বা এই বিক্রিয়াগুলো যেগুলো তোমার দেওয়া আছে বা যেই সিকোয়েন্সে দেওয়া আছে সেই বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি ঘটবে, বা এগুলা থেকে তুমি প্রকৃতপক্ষে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করতে পারবা। তাহলে যদি এটা হয় তোমার তড়িৎ কোষের ইনট সেল, তাহলে তড়িৎ কোষের জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হওয়া, তার মানে জিঙ্ক 2+ থেকে যেহেতু জিঙ্ক হয়েছে তাহলে আমরা এখানে বলতে পারি বিজারণ হয়েছে। সো এই বিজারণের তোমার প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে -0.76। তাহলে আমাকে বলতে হবে ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়ামের প্রমাণ বিজারণ বিভব কত। সো প্রথমত আমাদের যে সেলটা, সেই সেলের জারণ ঘটতেছে কার? দেখতে পাইতেছি আমরা জারণ ঘটতেছে ম্যাগনেসিয়ামের, এবং বিজারণ ঘটতেছে কার? বিজারণ ঘটতেছে জিঙ্ক 2+ এর, বা এখানে আমরা 2+ না বলে অ্যাকচুয়ালি বলবো জিঙ্কের বিজারণ ঘটতেছে। আমরা জানি আমাদের যে ইনট সেলের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটার ফর্মটা হচ্ছে এরকম যে আমার যেই তড়িৎদ্বারের যেই টাইপের বিভব ঘটবে, যেমন এখানে ম্যাগনেসিয়ামের জারণ ঘটতেছে, তাইলে ম্যাগনেসিয়ামের যে জারণ বিভব অর্থাৎ ই অফ ম্যাগনেসিয়াম থেকে জারণ ঘটে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, সেই জারণ বিভবের মান প্লাস ই নট অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্কের যে বিজারণ ঘটতেছে সেই বিজারণ বিভবের মানের যখন যোগফল করব তখনই আমাদের ইনট সেল বের হবে। ঠিক আছে, অর্থাৎ যেই তড়িৎদ্বারের যেই জিনিসটা হওয়ার কথা, জারণ ঘটক বা বিজারণ ঘটক, তার সেই বিভবের যোগফলই হবে তোমার কি? ইনট সেলের মান। তাহলে কোয়েশ্চেনে ইউনিট সেলের মান আমাকে দেওয়া আছে +1.61 ভোল্ট, এবং জিঙ্ক 2+ থেকে জিঙ্কের যে বিজারণ বিভব সেটা আমাকে দেওয়া আছে -0.76। তাহলে ই নট ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, তারপরে প্লাস -0.76 ভোল্ট। তাহলে তুমি যদি 1.61 এর সাথে যদি তুমি 0.76 যোগ করো তাহলে তুমি কি পাবা? ই নট অফ
ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, এটা হইতে আমার 2.37 ভোল্ট তড়িৎ বিভব তুমি এখানে পাবা। এবং এই যে ভোল্টেজটা এটা তো পজিটিভ, বাট এখানে তুমি ম্যাগনেসিয়ামের তুমি জারণ বিভবটা বের করছো, বাট কোয়েশ্চেনে তো আমাকে বের করতে বলছে কি বিজারণ বিভব। বিজারণ বিভব হচ্ছে মাইনাস অফ জারণ বিভব। তার মানে জারণ বিভবের মান যদি আমরা জেনে থাকি তাহলে বিজারণ বিভবের মানটা ইজিলি বের হয়ে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম যদি হয় তাহলে সেটা হবে তোমার মাইনাস অফ E0, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হওয়ার যে বিভবটা সেটা নেগেটিভ, দ্যাট মিনস মাইনাস 2.37 ভোল্ট, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1.117 গ্রাম 50% বিশুদ্ধ লোহার আকরিকে তুমি লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করছো, এবং এই লঘু সালফিউরিক অ্যাসিডে তুমি লোহাটাকে দ্রবীভূত করার ফলে ওইখানে তুমি যেই দ্রবণটা পাবা সেই প্রাপ্ত দ্রবণকে তুমি সম্পূর্ণরূপে কি করতে চাও, জারিত করতে চাও। তাহলে সে জারিত করার জন্য তোমার এখানে অবশ্যই একটা জারক দিতে হবে। তাহলে জারক হিসেবে তুমি এখানে কাকে দিবা, KMnO4 100 ml KMnO4 এর দ্রবণের সাথে তুমি বিক্রিয়া করাইতেছো সেটার। তাহলে তোমাকে এখানে বের করতে বলছে KMnO4 এর ঘনমাত্রা কত। প্রথমত আমাকে যে জিনিসটা বের করতে হবে যে KMnO4 এর ঘনমাত্রা যেহেতু তোমার বের করতে বলছে এবং KMnO4 এর তোমার যে ভলিউম যেহেতু দেওয়া আছে, তার মানে তোমার N অফ KMnO4 এটার মান জানা থাকলেই কিন্তু তোমার এই পুরো ম্যাথটা হয়ে যায়। এখানে যে ভলিউম দেওয়া আছে এই ভলিউম ইউজ করে আমরা তার ঘনমাত্রা বের করতে হবে। তো মূল সংখ্যাটা আমরা কিভাবে বের করব, জারণ বিজারণ সমতাকরণ যে বিক্রিয়া আছে সেটা থেকে। সো প্রথমত প্রশ্নের শুরুতে যে বলা আছে আমার এখানে একটা দ্রবণ প্রস্তুত করা হয়েছিল, সেই দ্রবণে আমি কি করছি, লোহার খণ্ডকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করছি। তাহলে লৌহ খণ্ডকে তুমি যখন সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করবা তাহলে তোমার যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণে থাকবে কি FeSO4 ফেরাস সালফেট। তাহলে সেই দ্রবণের ভিতরে ফেরাস সালফেট থাকবে এবং কিছু সালফিউরিক অ্যাসিডও অবশিষ্ট থাকবে, যেহেতু সম্পূর্ণ রিঅ্যাকশন হবে না। এবং এটা পরবর্তীতে তোমার FeSO4 কে তুমি জারিত করতে চাও। তাহলে FeSO4 কে জারিত করার জন্য তুমি এখানে KMnO4 রিঅ্যাকশনে পার্টিসিপেট করেছো, এবং দ্রবণে যেহেতু H2SO4 আগে থেকেই ছিল তাহলে এখানে H2SO4 সহ দ্রবণে কিছু অবশিষ্ট থাকবে। এবং এই রিঅ্যাকশনের ফলে আমরা জানি আমাদের ফেরিক সালফেট তৈরি হবে Fe2SO4 তার মানে ফেরাস জারিত হয়ে ফেরিকে পরিণত হবে, প্লাস পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে এবং ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে, আর লাস্ট বাই প্রোডাক্ট হিসেবে পানি আমরা পাবো। এবং এই রিঅ্যাকশনে আমাদের এই দুইটার সমতা আমাদের করতে হবে। এই দুইটার সমতা করলেই কিন্তু আমাদের এই ম্যাথটা সলভ হয়ে যাবে, কারণ এখানে এই দুইটার ইনফরমেশনে আমাদের কোয়েশ্চেনে প্রোভাইড করা আছে। তাহলে এই পুরো রিঅ্যাকশনে এই দুইটার সমতাকরণ আমরা কিভাবে করব, এটা কোয়াইট ইজি। সো মনে রাখবা জিনিসটা এরকম, এখানে ফেরাস সালফেট যে যৌগটা, এই যৌগটার ক্ষেত্রে প্রথমে খেয়াল করো এই যৌগের কোন অণুটার জারণ বিজারণ ঘটতেছে। এখানে তোমার আয়রনের 2+ ছিল, যেটা এখানে আসার ফলে Fe3+ পরিণত হয়েছে। তাহলে এই ঘটনা ঘটার জন্যে, জারণ ঘটনা ঘটার জন্য এখানে তোমার কয়টা ইলেকট্রনের ট্রান্সফার ঘটছে, একটা ইলেকট্রনের ট্রান্সফার ঘটছে। আমি কিন্তু ট্রান্সফার শব্দটা ইউজ করতেছি, এখানে বলতেছি না যে ইলেকট্রন গ্রহণ করছে নাকি ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে। তাহলে একটা ইলেকট্রনের আদান প্রদান ঘটছে। তারপর KMnO4 এখানে তোমার জারণ ঘটবে বা বিজারণ ঘটবে কার, এখানে বিজারণ ঘটবে ম্যাঙ্গানিজের, কারণ এখানে তোমার ম্যাঙ্গানিজের জারণ মান কত, এখানে অক্সিজেনের হচ্ছে KMnO4 অক্সিজেনের -8, তাহলে এখানে ম্যাঙ্গানিজের +7, ম্যাঙ্গানিজ +7 থেকে এখানে তোমার ম্যাঙ্গানিজ +2 পরিণত হবে। সো ম্যাঙ্গানিজ -7 থেকে সে +2 পরিণত হইতে কি মনে হয় কয়টা ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, এখানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে না। তাহলে এই সংখ্যাটা কত, 5। সো এই দুইটা সংখ্যা বের করার পরবর্তী কাজ হচ্ছে FeSO4 থেকে Fe2SO3, এটা তো SO4 এটা তৈরি করার জন্য যতটা ইলেকট্রন ট্রান্সফার করছে সেই সংখ্যাটা তোমার নিয়ে আসতে হবে KMnO4 এর সামনে সহগ আকারে, এবং তোমার বিজারণে যে সংখ্যাটা ইউজ হয়েছে সেটা তোমার নিয়ে আসতে হবে ফেরাস সালফেটের সামনে। তার মানে তোমার যে সমতাকরণ সেই সমতাকরণটা হচ্ছে অনেকটা এরকম 5 FeSO4 + 1 KMnO4।
সো বাকিটা আমরা সমতাকরণ করলাম না, কারণ আমাদের দরকার নেই, আমাদের শুধু এই দুইটা জিনিসের দরকার। সো এখন আমাদের কাজ কি? এখন আমরা জানি যে আমরা 1 মোল KMnO4 এটা সম্পূর্ণরূপে তোমার জারণ বিজারণ কমপ্লিট রিঅ্যাকশন করার জন্য তোমার এখানে 5 মোল FeSO4 কি প্রয়োজন। তাহলে প্রশ্নে আমাদের কোন জিনিসটা দেওয়া আছে? আমাদের কিন্তু প্রশ্নে ফেরাস সালফেটের পরিমাণটা বের করার ইনফরমেশন দেওয়া আছে, আমাকে বের করতে হবে KMnO4 এর ঘনমাত্রা, যেটা তো আমরা জানি না। তার মানে প্রথমত আমাদের ফেরাস সালফেটের পরিমাণ আমাদের বের করা দরকার, ঠিক আছে? তো এটা কীভাবে বের করব আমরা? প্রথম লাইনে আমাদের দেওয়া ছিল এখানে তোমার 1.117 গ্রাম 50% বিশুদ্ধ তুমি লোহা নিছো। তার মানে 1.117 গ্রাম যেই আকরিকটা ছিল সেখানে কিন্তু তোমার সম্পূর্ণটা কিন্তু লোহা ছিল না, সেটার 50% ছিল লোহা। তাহলে 1.117 এর তুমি যদি অর্ধেক করো তাহলে তোমার হবে 0.5585। তার মানে তোমার 0.5585 গ্রাম ফেরাস তুমি বিক্রিয়া করছো। তো 0.5585 গ্রাম ফেরাস মানে কত মোল ফেরাস? এটাকে তুমি যদি আয়রনের যেই পারমাণবিক ভর 55.85 দিয়ে ভাগ দাও তাহলে দেখবা এটার যে মোল সংখ্যা সেটা হবে তোমার 0.01 মোল আয়রন। তাহলে 0.01 মোল আয়রন থেকে তোমার কত মোল ফেরাস সালফেট তৈরি হইতেছে খেয়াল করো তো। এখানে যদি 1 মোল রিঅ্যাকশন করে ফেরাস সালফেটও তৈরি হয় কত মোল? 1 মোলই। তার মানে তোমার অ্যাকচুয়ালি এত মোল ফেরাস বলা যে কথা, এত মোল ফেরাস সালফেট বলাও কি একই কথা। সো এখন তুমি জিনিসটা লিখতে পারো যে তুমি জানো সমতাকরণ ইকুয়েশন থেকে তোমার 5 মোল ফেরাস সালফেটকে প্রশমিত করার জন্য তোমার কত মোল KMnO4 প্রয়োজন ছিল? 1 মোল KMnO4। তাহলে তোমার 0.01 মোল ফেরাস সালফেটকে প্রশমিত করার জন্য প্রয়োজন হবে কত মোল KMnO4? উপরে 1 নিচে হচ্ছে 5 ইন্টু 0.01 মোল KMnO4। সো 0.01কে আমরা যখন 5 দিয়ে ভাগ দিব তখন এটা তোমাদের মুখোমুখি করতে পারবে এই ক্যালকুলেশনটা, সেটা হবে তোমার 2 ইন্টু 10⁻³ মোল KMnO4। তার মানে আমাকে ওই দ্রবণে ব্যবহৃত KMnO4 এর মূল সংখ্যা পেয়ে গেছি। তাহলে আমাদের ঘনমাত্রা বের করব কিভাবে? মূল সংখ্যাকে ভলিউম দিয়ে ভাগ দিয়ে। তাহলে মূল সংখ্যা 2 ইন্টু 10⁻³ 0.1। তাহলে এই মানটাকে যখন তুমি আবার 0.1 দিয়ে ভাগ দিবা তাহলে তোমার পাওয়ার একটা কমে যাবে, তাহলে সেটা হবে 0.02 মোলার। 0.25 মোলার 480 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করার জন্যে আমার 36.5% ওয়াট বাই ওয়াট ভরের 1.20 গ্রাম পার ml ঘনত্বের HCl দ্রবণের কত ml প্রয়োজন? সো এই ম্যাথটা খুবই ইজি। এখানে আমাদের যেই সংশ্লিষ্ট বিক্রিয়া সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর রিঅ্যাকশন। তাহলে আমরা জানি সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হবে। অথবা আমরা এখান থেকে লিখতে পারি যে এই বিক্রিয়াটা 1:1 রেশিওতে। এখানে আমাকে বের করতে বলছে HCl এর অ্যামাউন্টগুলা। তাহলে HCl এর অ্যামাউন্ট যেহেতু বের করতে বলছে তাহলে আমরা প্রথমে রাখবো সোডিয়াম হাইড্রোক্সাইডকে এবং লাস্টে রাখবো HCl-কে। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে আমার 1 মোল HCl এর প্রয়োজন হয়। তাহলে আমার কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ছিল সেটা কিভাবে বের করব? এটা সিম্পল, আমরা জানি মূল সংখ্যা হচ্ছে ঘনমাত্রা ইনটু ভলিউম। তাহলে 0.25 মোলার এটা হচ্ছে তার ঘনমাত্রা। এটাকে তুমি যদি SI ইউনিটে ভলিউমে দিয়ে ভাগ দাও, সরি SI ইউনিটে না লিটার ইউনিটে, তাহলে হবে 0.48 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ প্রপোর্শনাল টু, তো 0.25 ইন্টু 0.48 এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করার জন্য কি এত মোলই তোমার HCl লাগবে না? তাহলে 0.25 ইন্টু 0.48 মোল HCl প্রয়োজন। তাহলে 0.25কে আমরা যদি 0.48 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 0.12, অর্থাৎ 0.12 মোল আমাদের HCl প্রয়োজন। তাহলে এত মোল HCl তো আমাদের প্রয়োজন, বাট আমাকে কত মোল HCl প্রোভাইড করা আছে সেটা কি কোনো ইনফরমেশন দেওয়া আছে? বেশি ইনফরমেশন দেওয়া নাই, আমাকে
এসিএল এর ঘনমাত্রা দেওয়া আছে, আমরা জানি ওয়াট বাই ওয়াট হচ্ছে একটা ঘনমাত্রার ইউনিট। সেই জিনিসটা দিয়ে আমরা এটা বুঝি যে 36.5% ওয়াট বাই ওয়াট। এটার মানে হচ্ছে তুমি 100 গ্রাম দ্রবণে তোমার এসিএল আছে কতটুকু, 36.5 গ্রাম। দ্রবণের ভর দেওয়া আছে, আমাকে যদি ঘনমাত্রা বের করতে হয়, আমরা তো জানি যে ঘনমাত্রা যে ইউনিট সেটা হচ্ছে আমার মোল পার লিটার। সো এসিএল এর এই অ্যামাউন্টটা থেকে আমরা এসিএল এর মোল বের করতে পারবো, কিন্তু আমাদের দ্রবণের ঘনমাত্রা দ্রবণের আয়তনটা লিটার ইউনিটে বের করা দরকার। বাট আমাদের তো দ্রবণের আয়তন দেওয়া নাই, দ্রবণের কি দেওয়া আছে, ভর দেওয়া আছে। সো দ্রবণের ভর দেওয়া আছে কিন্তু দ্রবণের আয়তন দরকার। সো আয়তন কিভাবে বের করব, খুবই ইজি। আমাদের খেয়াল করো প্রশ্নে দ্রবণের ঘনত্ব কিন্তু দেওয়া আছে। সো দ্রবণের ঘনত্ব হচ্ছে দ্রবণের ভর ডিভাইড বাই দ্রবণের আয়তন। ঠিক সিমিলারলি যে কোনো জিনিসের ঘনত্বের ইকুয়েশন যেটা। সো ভর ডিভাইড বাই আয়তন, এটা যেহেতু তোমার ঘনত্বের ইকুয়েশন, তাহলে তুমি ভলিউমের দ্রবণের যে আয়তন সেটা বের করতে পারবা দ্রবণের ভরকে তুমি দ্রবণের ঘনত্ব দিয়ে ভাগ দিয়ে। এখন দ্রবণের ভর দেওয়া আছে তোমার 100 গ্রাম এবং এটার ঘনত্ব কিন্তু দেওয়া ছিল 1.2। সো 1.2 গ্রাম পার ml, 83.3 ml। আমরা জানি মোল সংখ্যা হচ্ছে ঘনমাত্রা ইনটু আয়তন, তাহলে ঘনমাত্রা হবে মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। এখানে মোল সংখ্যা আমরা জানি কত, 36.5 গ্রাম। উপরে হবে 36.5 গ্রাম ডিভাইড বাই এটার আণবিক ভর, সেটাও কত, 36.5 গ্রাম। আর নিচে ভলিউম 0.083, 12.04 মোলার। সো আমাদের এসিএল এর মোল সংখ্যা বানাইতে হবে 0.12 মোলার, সরি 0.12 মোল। সো 0.12 মোল হওয়ার জন্যে 12.04কে আমাদের এক্স লিটার দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স এর মান কত হবে, 12 ডিভাইড বাই 12.04। সো এটা প্রায় 0.01 লিটার আসবে। যদি এটাকে এমএল এ নেই তাহলে আমাদের 10 ml হবে অ্যান্সার, যেটা এখানে দেওয়া আছে 10 ml।